চলে এসেছে বাজারে নতুন নতুন সবজি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, সবকিছুর টেস্টটা না এখন একটু ডিফারেন্ট হবে। তাই আমরা নরম খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি, মটর পোলাও, সাদা পোলাও, একদম মানে বিরিয়ানি, সবজির বিরিয়ানি সবকিছু করবো। আর তার সাথে যদি একটু আচারি গরুর মাংস হয় কেমন হবে ভাবেন তো। আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আচারি গরুর মাংস। 1 কেজি গরুর মাংস হলো আজ আচারি গরুর মূল ইনগ্রেডিয়েন্টস, আর হলো আচার যেটা ঘরেই বানিয়েছি, সেটাই আজকে এই মাংসে দিব। শুরু করি আচারি গরুর মাংস। পুরো রান্নায় যেই মশলাটা অনুপস্থিত আছে সেটা কি জানেন? গরম মশলা। কোনো প্রকারের গরম মশলা দেয়া হবে না। আর যেটা মাস্ট লাগবে সেটা হলো দুটো ইনগ্রেডিয়েন্টস, 5 ফোড়ন এবং আচার। আজ রান্নাতে যেগুলো গুঁড়ো মশলা দেওয়া হবে সেগুলো হলো ধনিয়া, জিরা, মরিচ, হলুদ। ওকে, এগুলো গেল গুঁড়ো মশলা। বাটা মশলা যেটা দেওয়া হবে 3টা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আর আস্ত মশলা যেটা দেওয়া হবে শুকনো মরিচ, আস্ত রসুনের কোয়া, কাঁচা মরিচ। এই হলো 3 ধরনের ইনগ্রেডিয়েন্টস আর পেঁয়াজ কুচি। একটা বিষয় আপনাদেরকে বলি, এই আচারি মাংস রান্নায় আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, বাট মাস্ট ইউজ যদি সরিষার তেল হয়, অসাধারণ স্বাদ। রান্না শুরু করছি। প্রথমেই আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল গরম হয়ে গেছে এবং তার ঘ্রাণ ছড়াচ্ছে। আমি প্রথমেই 1 টিস্পুন 5 ফোড়ন দিব, তারপরেই দিব গোটা 6টা শুকনো মরিচ। বাকি যে 5 ফোড়নটা আছে এটা কিন্তু কাজ আছে, শেষ হয়ে যায়নি। গরম হয়ে এসেছে, এখন দিব পেঁয়াজ। পেঁয়াজটাও আমি 1/2 কাপ দিব। পেঁয়াজ লাল না হওয়া পর্যন্ত মাংস কিন্তু দিব না, একটু লাল হয়ে আসবে, নট বেরেস্তা, এখনো সাদা আছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব মাংস। ভালো করে ভাজতে হবে। এই ভাজার সময়ে একটু লবণ দিয়ে দিব। মাংসটাতে হাড্ডি, চর্বি, সলিড মাংস একদম মিক্সড করে নিয়েছি, যার জন্যে তেলটা প্রথমে একটু কম দেওয়া বেটার। চর্বিটা দিলে মাংসের চর্বিটারও একটা তেল বের হবে এবং সেটা কিন্তু খেতে মজা লাগবে। প্রথমেই 1 চামচ লবণ আমি দিয়ে দেব। এটা ভাজতে ভাজতে এখন তো একটু পানি বের হবে, তাই আমি 5 ফোড়নের একটা গুঁড়ো মশলা রেডি করে নিব। গুঁড়ো মশলা আমি চাইলে আগেই তৈরি করতে পারতাম, আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন যে গুঁড়ো মশলাটা কিভাবে আমি করছি। একটা বিষয় বলে রাখা খুব জরুরি, এই যে 5 ফোড়ন গুঁড়ো করলাম এটা কিন্তু ভাজা না, কাঁচা। কাঁচা হলে এটার স্মেলটা হয় একটু ডিফারেন্ট, ভাজা হলে হয় আর একটু অন্যরকম। এটা কিন্তু আধা ভাঙা, সেই কারণে বললাম যে আপনাদের সামনে মশলাটা করতে চাই। আধা ভাঙা হওয়ার কারণে যেটা হয়েছে, মশলাটা না মনে হচ্ছে আজকে মাংস রান্না হবে না, মাংসের আচার হবে। এই যে মাংসটা যে পানি এসেছে, কিন্তু এটা পুরোপুরি কষাবো, প্রথমেই কষাবো। এটা খালি কষানোর উপরেই থাকবে, এখনো সময় লাগবে, বেশ সময় লাগবে। ওটা কষতে থাক, মিনিট 5 মতো সময় লাগবে। তারপর পানিটা শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট আমরা এটাকে করলাম, এখনো ভাজা ভাজা হয়নি, যেহেতু পানি বের হয়েছে মাংস থেকে, সেহেতু এটা আর একটু ফুটুক, ভাজা ভাজা হোক। নেড়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ভেবেছিলাম 5 থেকে 7 মিনিটের মধ্যে এটার পানি শুকিয়ে আসবে, মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু হয়নি, এখনো পর্যন্ত পানি আসছে। আমি 5 মিনিটের মাথায় ভালো করে এটা নেড়ে দিয়েছিলাম, আবার 7 মিনিটের মাথায় আবার দেখলাম তখনও পানি বের হচ্ছে। কেন জানেন? মাংসটা একদম টাটকা। এটা যদি আমরা একটা ফ্রোজেন মাংস নিতাম
অথবা অনেক মাংস থেকে কিনে নিয়ে আসতাম, টাটকা মাংস না হতো, এতটা পানি বের হতো না। আর এই পানিটা দিয়ে মাংস যখন শুকিয়ে আসবে তখন যেটা হবে, গরুর মাংসের পুরো স্মেলটা পাওয়া যাবে, মাংসটা প্রপারলি সিদ্ধ হবে, আর খেতে এরকম মজা লাগবে। যাই হোক, আমাদের কিন্তু পানি শুকিয়ে এসেছে, চা আপনাদের সাথে খাবো, কিন্তু তার আগে বাটা মশলাগুলো দিতে চাই। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আছে, আদা বাটা দিব 1.5 টেবিল স্পুন, রসুন বাটাটা দিব একটু কম। কেন বলেন তো? আস্ত রসুন দিতে হবে, সেই কারণে 1 টেবিল স্পুনের থেকেও কম আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। আচ্ছা, আমার না রান্নাটা শুরু করার পর হঠাৎ একটা বিষয় মাথায় এসেছে, সেটা হলো যে এই ধরনের রান্নায় যদি একটু টক দই দেওয়া যায় তাহলে স্বাদটা কেমন হয়। তাই আমি 1/4 কাপ টক দই নিয়ে ফাটিয়ে এই যে এখন দিয়ে দিলাম। এটা আগে মিশিয়ে নেব। একই সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। কেন চা চামচ দিচ্ছি জানেন? কারণ এটা মাত্র 1 কেজি মাংস, তাই 1 চা চামচের একটু কম হালকা করে ধনিয়ার গুঁড়া দিলাম। এবার দিব শুকনা মরিচ 2.5 চা চামচ, হলুদের গুঁড়ো দেব 1.5 চা চামচ, মরিচটাও আমি একটু কম দিলাম। এবার দিব আরেকটি প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো এই যে গুঁড়োটা, 5 ফোড়ন গুঁড়ো। আমি 5 ফোড়ন গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচের একটু কম, ওটা দিলাম টেবিল চামচ। আরে ভাই, যে ঘ্রাণ আসছে! এটাকে এখন খোলা রেখেই আমি কষাবো, কষিয়ে নিয়ে তারপরে পানি দিব। এখন খোলা রেখে কষাবো, যে এটা যখন নিচে একটু ধরা ধরা হয়ে আসবে তখন দিব পানিটা, তার আগে পর্যন্ত পানি দিব না। এটাতে কিন্তু টক দই দেওয়া হয়েছে, মনে রাখতে হবে, সুতরাং আরো একটু পানি বের হবে। খোলা থাক। তেলটা কিন্তু এই যে আলাদা হয়ে গেছে, এই যে নিচে কিন্তু মাংসটা মশলাটা কোনোটাই আর ইয়ে হচ্ছে না, পুরা ফাঁকা। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব, এটাও কষানোর জন্য। এই আচারি মাংসটা ডিপেন্ড করে কষানোর উপরে, আপনি যত নাড়বেন এর রং চেঞ্জ হবে, এটার স্বাদ চেঞ্জ হবে, এবং এটার ঘ্রাণ চেঞ্জ হবে। পানিটা আমি মেপে দিলাম না, পানিটা ঠিক মাংসের সমান সমান দিলাম। এটা একদম লো ফ্লেমে কষানো হচ্ছে, পুরোপুরি কষানো এখনো শেষ হয়নি, কিন্তু এখনই যেটা দিতে চাই, রসুনটা দিতে চাই। আমার 1 কেজি মাংসতে আমি 10 কোয়া ইন্ডিয়ান রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেশি রসুন আস্তটা দিতে পারেন। আর দিয়ে দিব আচার, এখন স্বাদটা মিশে যাবে। এটা কিন্তু মশলা তেল সবই দিতে হবে, আমি মশলা তেল সবই দিয়ে দিলাম। এটা ছিল আমের আচার। শুধু আমের আচার না দিলেও হবে, আপনারা চাইলে আমড়ার আচার, তেঁতুলের আচার, তারপরে জলপাইয়ের আচার, যে আচার ঘরে থাকবে সেটাই দিতে পারেন, ঘরে না থাকলে কেনাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আচারটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর দিলাম রসুন। এটা হতে থাক, এই লো ফ্লেমেই হবে। প্রায় 8 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা তুলেছি, হতে থাক, আরো 5-7 মিনিট সময় লাগবে। মাংস একদম কষে গেছে, নিচে ধরে আসছে। এটা খুব ভালো করে কষানোর পিছনে খুব জরুরি একটা বিষয় আছে,
সেটা হলো যে কোনো মশলা কিন্তু আগে কষিয়ে নেওয়া হয়নি, সরাসরি তেলের উপরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল। তাই ভালো করে মাংস কষাতে হবে যেন মাংসর সাথে মশলাটাও কষে যায়। এখন আর একটা ঘটনা যেটা ঘটেছে, দই দেবার কারণে আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং এই যে পুরোপুরি সিদ্ধ, রসুন কিন্তু আস্তেই থাকবে। আর এটা হলো মাংসটা, এই যে মাংস সিদ্ধ হয়ে এসেছে, একটু বাকি, যেটা এখন আমরা পানি দিয়ে দিব খুব সামান্য। আর একটা ইনগ্রেডিয়েন্টস এখন দিব, হাফ টি স্পুনের থেকে একটু বেশি 5 ফোড়ন দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে না যে আর তেল দেবার প্রয়োজন আছে, কারণ তেলটা দিলে বেশি তেল হয়ে যাবে। কিন্তু আমি না লোভ সামলাতে পারছি না কাঁচা সরিষার তেলের একটা ঘ্রাণে, তাই একদম কম একটুখানি কাঁচা সরিষার তেল দিব এই কষাতে। এবার আমি আঁচটা বাড়িয়ে দিব। তার আগে বলে রাখি, প্রায় 30 মিনিট ধরে আমি এটা কষালাম একদম লো ফ্লেমে। এখন আমি পানিটা দিয়ে দেব, আমার পানি ফুটানো পানি। কষানোর সময় যেই পানিটা দিয়েছিলাম সেই পরিমাণ পানি আবার এখন আমি দিয়ে দিলাম। এটা শুধুমাত্র মাংসটা একটু গ্রেভি রাখার জন্যে, আর এই যে 10% মাংস সিদ্ধ হতে বাকি আছে সেটার জন্য। আমি আর বেশি সময় নিব না, 15 থেকে 20 মিনিট, তারপর এটা নিয়ে আমার আসলে 20-25 মিনিট সময় লাগবে, মাত্র 10 মিনিট সময় লেগেছে। আমি দেখলাম যে মাংস রেডি, সব কিছু রেডি। এখন কাঁচামরিচের মুখ একটু চিড়ে দিব, দিয়ে রাখবো, ঢেকে রাখবো। রান্না শেষ। রান্না কখনো তাড়াহুড়ো, কখনো খুব ধৈর্য সহকারে রান্না করতে হয়। এই আচারি গরুর মাংস ঠিক তেমনই একটি আইটেম। এই হলো আচারি গরুর মাংস। উপকরণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নেবেন। আর বানালাম কিভাবে, কোনটার পর কোনটা দিলাম সেটাও আপনারা জেনে যাবেন ভিডিওটি পুরো দেখলে। আজকে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করা হবে এবং সেটা করা হবে ঝিঙ্গা আর আলু দিয়ে। আমার খুব পছন্দ, আমার আব্বার খুব পছন্দ, মোট কথা আমার পরিবারের খুব পছন্দ। মশলা কম, হালকা একটা ঝোল ইলিশ মাছের, মানে, এবং ইনগ্রেডিয়েন্টসও খুবই কম। জিরা, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, আর থাকবে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, একটু সরিষা বাটা আর পেঁয়াজ বাটা, লবণ স্বাদ মতো। আর সরিষার তেলে রান্নাটা করব, সয়াবিন তেলে অনায়াসে করে ফেলা যায়। আলু নিব যতটুকু প্রয়োজন, আমার ধারণা আমার 2টো আলুতে হয়ে যাবে। এখানে আছে হাফ কেজি ঝিঙ্গা, কারণ ঝিঙ্গা তো শুকিয়ে একদম কমে যাবে। এখানে আছে একটা ছোট ইলিশ মাছ। প্রথমে আমি ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে আমি আগেই মাছটা মেরিনেট করে রেখেছিলাম, আর তাই এখন সুন্দর মতো মাছটা ভাজতে সুবিধা হবে আমার। আলু এবং ঝিঙ্গাটা কাটছি, দেখাই। এমন লম্বা লম্বা করে কেটে নিতে হবে, নিয়ে জাস্ট 2 ভাগ। খুব কড়া কিন্তু ইলিশ মাছ ভাজা হবে না, ইলিশ মাছটা একটু নরম নরম করে ভাজা হবে দেখে একটা পাট হয়েছে, আমি আর একটা পাট উল্টাই দিলাম। এটা শেষ। এবার আমি আলুটা দেখিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় সাইজের নিয়েছে আপা। আচ্ছা, 2 ভাগ করলাম, করে এবার মাঝখান থেকে ফালি দিব, দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি।
আমি এদিকে চুলাটা বন্ধ করে দিলাম, আমার মাছ হয়ে গেছে। শুরু করছি। প্যান মোটামুটি গরম হয়ে গেছে, তেল দিব। তেল দিয়ে রান্না শুরু করব। 2টা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসলে আলু আর ঝিঙ্গা দিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজটা নরম হয়ে আসছে, আলু দিয়ে দিলাম। প্রথমে আলুটা একটু ভাজতে হবে, একটু ঢেকে দিই, পানি গরমে দিয়ে আসি। 1-2 মিনিটের মতো আলুটা একটু ঢেকে রেখেছিলাম। এখন দিয়ে দেব ঝিঙ্গা। এখন ঢেকে দিব, একটু লবণ দিয়ে দিয়েছি। ঝিঙ্গা দিয়ে পানি বের হয়, সুতরাং ওই পানিটা বের হোক, তারপরে মশলা দিব, একটু গরম পানি দিব ঝোলের জন্যে। সবকিছু দিয়ে অনেক ঝটপট রান্না হয়েছে, অনেক ঝটপট। শুধু আলুটা সিদ্ধ হতে যতক্ষণ। দেখি 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 বলেছিলাম ঝিঙ্গা দিয়ে পানি বের হবে। এই যে দেখেন পানি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। মশলাটা এটার সাথেই কষে যাবে। জিরা 1 চা চামচ, না 1/2 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ, আরো কম দিয়েছি আসলে। আজকে রান্না করব শুকনা মরিচ দিয়ে। আমার পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। কাঁচা মরিচ আমাদের আপারা দেয়নি আমাকে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ঢেকে দিলাম, কষতে থাক। আরো পানি বের হবে, আরো কষানো হবে। আচ্ছা, নিচে ধরে গেছে, আর তাই এটা এখন খোলা থাকবে। দিব পানি। ফুটে উঠেছে, কাঁচামরিচ আর সরিষা বাটা দিব। এক চা চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম। ফুটতে থাকুক, এরপরে লবণ দিব। লবণ 1 চা চামচ লাগবে। মরিচ পারফেক্ট। মাছ দিয়ে দিব। রান্না শেষ। স্বাদ সহ বলবা, না হলে কিন্তু চাকতে দিব না। হাসতেছো কেন? সব ঠিকঠাক? এক্সিলেন্ট, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। কাঁচামরিচ 2টা আস্ত দিয়ে দিব। বেশি ঝাল হয়ে গেছে? একদম ঠিকঠাক। তাহলে জাস্ট আস্ত দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। চুলা বন্ধ, রান্না শেষ। মা বলেছে পারফেক্ট, তাই 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝটপট হয়ে গেল ঝিঙ্গা আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। এখনই খাবার গুছিয়ে ফেলতে হবে। নামাজ কালাম সব শুরু হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেলেই তারা খেতে বসবে। অনেকেই আছেন যারা ঝিঙ্গা খেতে পছন্দ করেন না, পচা এইরকম সবজি কে খায়। তাদেরকে ইলিশ মাছ দিয়ে আর একটু আলু দিয়ে এই সবজিটা করে দিবেন। তারপর আমাকে জানাবেন কমেন্ট বক্সে প্লিজ।
শীতের মৌসুমে সবজির আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এবারও সাথে আছে একটা প্রোটিন, মাছ, অর্থাৎ মাছের তরকারির সাথে শীতের সবজি, ফুলকপি, টমেটো এবং নতুন আলু। তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। এই তরকারিটা রান্না করার জন্য আমার যে মশলা লাগছে সেটা হলো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ, আস্ত জিরা। আস্ত জিরাটা একদম রান্নার শেষে নতুন একটা ইনগ্রেডিয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। আর থাকবে সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেলে করব, আপনারা চাইলে অবশ্যই সয়াবিন তেলে করতে পারেন। আর স্পেশাল যে জিনিসটা সেটা হলো এই কাতল মাছ। আর থাকবে ফুলকপি, টমেটো, আলু, নতুন আলু, ধনিয়া পাতা। রান্না শুরু করি। আমি প্রথমেই 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। বলে রাখা ভালো, মাছটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। প্রায় 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাছটা বেশি কড়া না, আবার বেশি নরম না, এমন ভাবে আমি ভেজে নিব। যাই হোক, এক পিঠ হয়ে গেছে। এই পিঠটা হলে রান্না শুরু করবো। মাছগুলো এখন তুলে ফেলবো। নরম আছে কিন্তু, বেশ নরম মাছগুলো। খুব সাবধানে কাজ করতে হচ্ছে। মাছের এই কড়াইতেই আমি আরো 1 টেবিল স্পুন তেল দিব। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা হতে হতেই ঝটপট আমি আলু টুকরো করে ফেলবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে নরম হবে, সেই জন্য আমি একটু আস্তে ধীরে হোক। আলুটা বিভিন্ন সাইজের আছে, আমি এটাকে 4 ভাগে ভাগ করবো। একই সাইজ, একই শেপের হয়েছে। আলুটা ধুয়ে কেটেছি, তারপরও একটু ধুয়ে নিলাম। আগে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল করেছি। একটু লবণ দিব, খুব সামান্য। এটা হতে হতে আমি যেটা করব, ফুলকপিটা রেডি করে ফেলবো। ফুলকপিটা কিন্তু ধোয়া আছে, ভাববেন না যে ধোয়া ছাড়াই আমি করছি। একটা করে আমি এটা টুকরো করে দেব। রেডি, দিয়ে দিচ্ছি। গোটা ফুলকপিটা আমি দিব, কারণ এখানে সবজিটা ম্যাটার করে। আবারও একটু লবণ দিব, ফুলকপি দেওয়া হয়েছে সেজন্য। এটা এখন নিচে ধরে ধরে আসছে, এই কারণে আমি একটু পানি দিব কষানোর জন্য। ঢেকে দিব, অপেক্ষা করব একটু নরম হয়ে আসার জন্য। ফুলকপি আর আলুর পানিটা বেশ কমে এসেছে। এখন আমি এটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব, কারণ মশলাটা আমাকে কষাতে হবে। জিরা 1 টিস্পুন এবং 1/2 টিস্পুন, ধনিয়া দিব 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন মানে 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিব 1/2 টিস্পুন। এবার এটাকে আমি সুন্দর মতো এই ফুলকপি আর আলুর সাথে কষাতে দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিবেন, কারণ বড় সাইজ তো, যেন সব দিকে এই মশলাগুলো ঠিকঠাক মতো ঢুকতে পারে। ওকে, পুরো একদম কড়াইতে লেগে যাবে যখন, তখন আমি আবারও পানি দিব। এটা কিন্তু নিচে লেগে আসছে, সুতরাং
ঝোলের পানি দিতে হবে। কষানো হয়ে গেছে। পানি কিন্তু অলওয়েজ গরম করাই থাকে আমার। আমি গরম পানি দিয়ে রান্না করতে খুব পছন্দ করি। একদম ঝোলের পানিটাই দিয়ে দিলাম। একটা জিনিস একটু চেক করে নিই, সেই অনুযায়ী পানিটা আবার দিতে হবে আমাদের। যদি পুরনো আলু হতো তাহলে কিন্তু এতক্ষণে এটা সিদ্ধ হয়ে যেত, আর যেহেতু এটা নতুন আলু সেহেতু এই যে সিদ্ধ একটু হবে, সেটা এই ঝোলের পানিতেই হয়ে যাবে। আমি কিন্তু কষালাম মাত্র 7 থেকে 8 মিনিট, তারপরে আমার এই চেহারা আসছে। এবং ফুলকপিও এই যে একটু সময় লাগবে সিদ্ধ হতে, সুতরাং আমার আর একটু পানি দিতে হবে। পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষাও করতে হবে। ঢেকে দিব, ফুটে উঠবে, তারপরে আবার আপনাদের সামনে আসবো। প্রায় 6 থেকে 7 মিনিট সময় পরে আবার আসছি তরকারিটা দেখতে। আমি কিন্তু যখন এটা সিদ্ধ করতে দিই বা ঝোলের পানি দিই তখন কিন্তু লবণ দিই নাই, তাই সবার আগে দিব লবণ। লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে মাছে লবণ আছে, সেহেতু আমি এখানে টোটাল 1 চা চামচ লবণ দিব। আর দিব 3-4টা কাঁচামরিচ। মরিচ এবং লবণ পুরোপুরি আপনাদের ব্যাপার, কারণ আমরা একটু কম লবণ কম মরিচ খাই, মানে একদম ঠিকঠাক তরকারিতে ঠিকঠাক লাগে এমন লবণ খাই, আর মরিচটা একটু কম খাই। এখন মাছটা দিয়ে দেব। এটা কিন্তু একটু ঝোল রাখতে হবে, কারণ আলু ঝোল টানবে, পানি টেনে নাই, যার দরুন একটু কিন্তু ঝোলটা রাখতে হবে। মাছের এই তেলটা আর পানিটা অবশ্যই দিয়ে দিবেন, কোনো ভদ্রতা করবেন না, না হলে মাছের ওই স্বাদটাই থাকবে না। আমি একটু দেখিয়ে দিই আমার আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে। এত যে পানি দিলাম কেন দিলাম, এই যে ভেঙে যাচ্ছে, সিদ্ধ কিন্তু হয়ে আসছে। ঢেকে দিব, জাস্ট 2 মিনিট পরে আবারও আমি মাছটা উল্টে দেব। 2 মিনিট শেষ, তাই ঢাকনাটা তুললাম, মাছটা উল্টে দিব সবার আগে। আস্তে চুমকি, আস্তে, খুব সাবধান। মাছটা উল্টানোর সাথে সাথে যেটা করব সেটা হলো টমেটোটা এখন দিয়ে দেব। টমেটোটা নরম হতে সময় লাগবে। টমেটো আমি দিয়েছি মোট 3টা টমেটো 4 ভাগে ভাগ করে দিয়েছি, একটু মোটা করে দিয়েছি। একদম দেশি টমেটো, আমি পুরোপুরি একদম নরম টমেটো চাই না, একটু শক্ত শক্ত থাকবে, মানে টমেটোটাও আস্ত থাকবে, সেই কারণে একদম শেষে দিচ্ছি। টমেটোটার সাথে একটু লবণ দিয়ে দিব। বিষয়টা হলো এখন এই টমেটোটার উপরে সবকিছু ডিপেন্ড করছে। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমার রান্নাটার শেষের দিকে চলে আসবে, পুরোপুরি শেষ হবে না কিন্তু, কারণ আপনাদের সাথে আজ আরেকটা টিপ শেয়ার করব যেটা আমাদের বাড়িতে আমরা ব্যবহার করি। এবং তখন যেটা হবে, এই যে পাতলা পানির মতো ফিনফিনা, যেই কোনো মনে হচ্ছে মশলা নাই কিছু নেই, এত মশলা ছাড়া খাবার খাওয়া যায়, আমি লাস্টে যে কাজটা করব তারপরে এই মাছটার চেহারা, ঘ্রাণ এবং স্বাদ 3টা জিনিসই চেঞ্জ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সেই ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন। বললাম না দেশি টমেটো। 3 মিনিটের মধ্যে টমেটো দেখেন কি অবস্থা, নরম তুলতুলা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটার মধ্যে ধনিয়া পাতাটা দেব। ধনিয়া পাতাটা ধোয়াই ছিল, আগেই দেখিয়েছি আপনাদেরকে। ধনিয়া পাতাটা দিয়ে দিই। ধনিয়া পাতা কিন্তু খুব বেশি দিব না, আমি এতটুকুই যথেষ্ট। বেশি ছোট করব না, বেশি বড় করব না, দিতে থাকি। আমি প্রথমে দিয়ে দেখি কি অবস্থা। সবকিছু একটু বড় বড় করে কাটা, কারণ হলো সবগুলো চোখে পড়বে তাই। এখন যেটা করব, এটা ফুটাবো না। আমি জানি না আপনারা কি করেন, কিন্তু আমি আর ফুটাবো না, কারণ এটা অলরেডি সবুজ থাকবে এবং এই ধনিয়া পাতার স্মেলটা একদম টাটকা থাকবে।
আমি এটা বন্ধ করব, করে এই যে বলেছিলাম না একটা ঘটনা ঘটবে শেষে, সেই শেষটা এখন একটু খুব সামান্য, ভীষণ সামান্য তেল দিব, এই যে এতটুকু। এখন দিব অতি সামান্য, জাস্ট এতটুকু পেঁয়াজ। এখন দিব এইভাবে ধরলে যতটুকু জিরা আসে, এই যে খুব বেশি সময় না, মাত্র 1 মিনিটের মধ্যে হয়ে গেল। এখন এইটাকে এইভাবে আলাদা করে নিব তেল থেকে। দেখেন তেল আলাদা এবং এই পেঁয়াজ আর জিরাটা আলাদা। খুব সামান্য পানি দিয়ে এটাকে একটু পেস্ট করে নিব। শিল্পাটায় আমার ম্যাডামরা আমাকে বেটে দিবে, তারপরে বলছি। এই যে পুরোপুরি 1 চামচ হয়নি, এটা হাফ চা চামচ বলা যায়। দিয়ে দিচ্ছি, দিতে দিতে বাকি কথাটা বলি। সেটা হলো যে এই জিনিসটা আপনাদের মাছ কয়টুকু সেটার উপরে ডিপেন্ড করবে, এবং এটা দিয়ে কিন্তু খুব বেশি ফুটানো যাবে না। এটা সাথে সাথে একদম জাদুর মতো ঘ্রাণ, স্বাদ দুটোই চেঞ্জ করে ফেলবে। চেহারাটা এখন আপনারা দেখবেন যে কোনো প্রকার পানি পানি ব্যাপারটা নেই, পাতলা ঝোল ঠিকই, এত কম মশলা। তারপরে এই যে রান্না কিন্তু শেষ, চুলো অফ। শীতের এই যে মজার মজার সবজি দিয়ে এমন রুই, কাতলা, ছোট মাছ, তারপর আর কি বলবো শিং মাছ, নতুন আলু মটরশুঁটি দিয়ে শিং মাছের পাতলা ঝোল, সাথে টমেটো, খেতেই থাকেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং চিংড়ির রেসিপি। রান্না শুরু করছি। আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আমার কিন্তু চিংড়িতে অ্যালার্জি আছে পালং শাকে। তারপরে বছরে 1-2 বার এই শীতের সময়টাতে পালং শাক চিংড়ি না খেলে ঠিক জমে না, খেয়ে ফেলবো, অ্যালার্জির ওষুধ খেয়ে নেবো, তাই না বলেন? কিন্তু এত স্বাদের খাবার, এটা না খেয়ে কি থাকা যায়? তবে যারা ইউরিক অ্যাসিডের পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু পালং শাক হারাম। তারপরও একটু খাবেন, অল্প করে নিয়ে চেখে দেখবেন, বাড়ির সবাই খাবেন মজা করে। লবণ আর হলুদ দিয়ে আমি এটা একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করতে চাই, কারণ আমার মোটামুটি সবকিছু রেডি আছে। আগে একটু তেল দিয়ে নিই, সামান্য একটু তেল দিয়ে নিব। আবারও বলি, আমার বাসায় সরিষার তেলে রান্না হয়, আর তাই আমি সরিষার তেলটা দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও এই রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছটা হতে হতে আমি যেটা করব, আলু আর বেগুনটার স্লাইস করে ফেলব, কারণ চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। এই কারণে আমার চিংড়ি মাছটা এখনই হয়ে যাবে। আর চিংড়ি মাছটা হলে এই যে দেখেন আমি উল্টে দিচ্ছি, অলরেডি এক সাইড হয়ে গেছে। এটা বেশি ভাজলে নরম ব্যাপারটা চলে যায়, খাওয়ার একদম কমিয়ে দিচ্ছি। ওটা আস্তে আস্তে হোক, আমি আলুটা ছটপট কেটে ফেলি। নতুন আলু, শীতের সময়ে নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আর তাই আমি আর একটু ছোট করে কিউব করে এটা কাটবো। চিংড়ি থেকে কিন্তু একটু পানি বের হয়, আমি সেই পানিটা বের হওয়ার জন্য অপেক্ষা করবো না। আমি জাস্ট নরম করে একদম একটুখানি আঁচে দিয়ে সতে করে নিলাম, কারণ এই যে পানিটা, এটা আমি চাই যে পালং শাকের মধ্যেই যাক।
আর পালং শাকের মধ্যে এটা যখন যাবে তখন চিংড়ির ঘ্রাণটা সেই রকম ভাবে আসবে, আর তাই এটা আমি বন্ধ করে দিয়েছি। আমি 3টা ছোট ছোট আলু নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু। আমার আলু কিন্তু রেডি। এবার আগে একটা বেগুন কেটে দেব। বেগুন যদি একটাতেই আমার পরিমাণ ঠিকঠাক মতো চলে আসে তাহলে আমি আর দ্বিতীয় বেগুনটি কাটবো না। বেগুনের আবার একটা মজা আছে, তাই না বলে? ওই যে গলে গেলেই তো, নরম হয়ে গলে গেলেই শেষ, খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পেতে হবে, বেগুনটা দিতে হবে এমন সময় যেন খুঁজে পাওয়া যায়। এটাও আমি কিউব করে কেটে নিব। তারপর এই যে একটু মোটা করে কিউব করব, না হলে খুঁজে পাওয়া যাবে না। এই যে সাইজটা। আমি একটা বেগুনে নিয়েছি, বেশি বেগুন আর নিলাম না, কারণ সেটা হলে দেখা যাবে যে এক আটি পালং শাকের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো রেডি। এবার আমি শুরু করব পালং শাকের রান্না। আচ্ছা, আমার প্যান গরম হয়ে গেছে। আমি একদম 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে রান্নাটা শুরু করব। আসলে এটা তেলের রান্না না, এটা হলো স্বাদের রান্না। তেল ওইভাবে কোনোটাই বোঝা যাবে না, তাই তেল দিয়ে আমার মাথা ব্যথা নেই। একটা ছোট পেঁয়াজ কুচির মতো দিয়ে দিলাম। এটা নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব আলু। একটু লবণ দিয়ে দিব, তাহলে আলুটা থেকে একটু পানি আসবে। এবার একটু পানি দিব। আলুটা নতুন আলু যেহেতু, সেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি তাই আগেই অর্ধেক সিদ্ধ করে নিব, কারণ বেগুন গলে যাবে, পালং শাক নিমিশে এতটুকু হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও তুলতুলে রাখার জন্য অল্প ফুটাবো, কারণ আমার এই রান্নাটা হয়ে যাবে খুবই দ্রুত। এখন দেখি আমার আলু সিদ্ধ হতে কত সময় লাগে। পানি শুকিয়ে এই যে লেগে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আলুটা সেই পরিমাণই সিদ্ধ করবেন যে পরিমাণ সিদ্ধ করলে আপনার মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যে একদম সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু কিন্তু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। যাই হোক, এবার আমি দিয়ে দিব পানি। পানিটা দিলাম 1.5 কাপের মতো। পানিটা ফুটে উঠলে আমি মশলা দিব এবং বেগুন দিয়ে দিব। পানি ফুটে গেছে 1 মিনিটের আগেই, কারণ তাওয়া তো পুরো গরম। এবার দিয়ে দিব মশলা। 1 টেবিল চামচ কালো সরিষা আমার ঘরে ছিল, আমি কালো সরিষাই দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব বেগুন। বেগুন থেকে কিন্তু পানি বের হবে, সেই কারণে ভাববেন না যে কম পানি হয়ে গেল। পালং শাক থেকেও পানি বের হবে। আমি বেগুন দেওয়ার পর যদি প্রয়োজন হয়, পানিটা গরম আছে সেটা দিয়ে দিব। এখন দিব একটু হলুদ, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিব লবণ, আর একটু দিয়ে দিব। এখন কি দারুণ কালার আসছে। আরে বেগুন সিদ্ধ হওয়ার পরও যদি এই কালারটা থাকে দারুণ লাগবে। বেগুনটা একটু হাফ নরম হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রাখবো, তারপরে দিব আমি পালং শাক। ঢেকে দিচ্ছি। ওকে, এই যে ঝোলটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিব। এই হলো পানি, একদম জাস্ট তার উপরেই। পানিটা অলরেডি ফুটছে, সুতরাং দেরি করার কিছুই নেই, শাক দিয়ে দিব। 1 আটি পালং শাক। পালং শাকটা কিন্তু খুব মোটা করিনি। এই যেহেতু এখনো পর্যন্ত পালং শাকের ডাঁটা কাঁচা আছে, ছোট পাতলা চিকন সবকিছু একদম কচি আছে, তাই এটা মোটামুটি একটু বড় করে কাটা হয়েছে। আচ্ছা, এখন আর একটা জরুরি জিনিস দেয়া বাকি আছে, সেটা হলো মরিচ। এই ঝালটাতে ভীষণ মানে অনেক ঝাল হয়,
তাই আমি মাত্র 4টা দিচ্ছি। পরে প্রয়োজন হলে আবার ঝাল দেয়া যাবে, সেই কারণে আমি মাত্র 4টা দিচ্ছি। আপনারা আপনাদের মরিচ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা দিয়ে নেবেন। একটু নরম হয়ে আসছে তো একটু উল্টে পাল্টে দিই, নাহলে আবার বেগুন ভর্তা হয়ে যাবে। বেগুন অলরেডি নরম হয়ে আসছে। খুব বেশি সময় আসলে এই পালং শাকে লাগে না, এখন নরম হতে যতটুকু 2 মিনিট সময় লাগবে আমার বিশ্বাস। পুরো নরম হয়ে আসছে আমার পালং শাক। দেখাই, এটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর একটু সরিষা বাটা দিলে ভালো হতো, তাই আমি এখন একটু 1/2 টেবিল স্পুন সরিষা মিক্সড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছটা, তাহলে চিংড়ি মাছের যেই স্বাদ আর গন্ধ সেটা মিক্সড হয়ে যাবে। চিংড়িটা উপরে থাকবে, আমি নিচে দিব না। জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিলেই আমার রান্নাটা হয়ে আসবে। পানি একটু মাখো মাখো অবস্থায় আছে, এই যে শেষ, সব কিছু দেখা যাচ্ছে। চিংড়ি, আলু, বেগুনটা যথারীতি এই যে আছে, এখনো সুন্দর সবুজটাও আছে। হলুদটা একটু কম দিবেন পালং শাকে, তাহলে না দেখতে আরো ভালো লাগে। যাই হোক, আমি এখন ওই যে কম ঝাল দিয়েছিলাম না, তার রেজাল্ট দেখা, সেটা হলো এখন একটু বাগার দিব। এবং এই বাগারটা দিব যেই পাত্রে চিংড়িটা ভেজেছিলাম সেই পাত্রে, কারণ একটাই 1/2 চা চামচের মতো আমি সরিষার তেল দিলাম, দিয়ে 2টো শুকনো মরিচ। এখন আপনারা আমাকে বলতে পারেন যে কেন এই পাত্রেই আমি বাগারটা দিচ্ছি। কারণ একটাই, এইটার মধ্যে চিংড়ি মাছের গন্ধ আছে, তেলটা আছে, এবং যখন এই পাত্রের বাগারটা আমি পালং শাকে দিব, স্বাদটাও ওই চিংড়িরই থাকবে, অন্য কোনো নতুন স্বাদ আসবে না। শেষ। পুরো পরিষ্কার। আমাদের খুব অল্প সময়ের মজাদার পালং শাক রান্না শেষ। পালং শাক চিংড়ি রেডি। প্রোটিনও আছে, সবজিও আছে। শীতের তো এটাই মজা, খুব মজা করে সবজি খাওয়া যায়, সাথে যে কোনো প্রোটিনও মোটামুটি আয়েশ করে রান্না করা যায়। পালং শাক দিয়ে মুগ ডাল অসাধারণ একটি স্বাদের খাবার। এবং পালং শাকটা হতে হবে এমনই কচি। আর 2 দিন পরে, মাত্র কয়েকদিন পরে যেটা হবে, পালং শাকের এই ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, পাতাগুলো বড় হয়ে যাবে, কোনো মজা পাবেন না। তাই ঝটপট মুগ ডাল দিয়ে পালং শাক রান্না। আর উপকরণ যেগুলো লাগবে সেগুলো কিন্তু ভীষণ সামান্য। যাই হোক, কি লাগবে? রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত শুকনা মরিচ, হলুদ, তারপর গরম মশলার গুঁড়া, আস্ত জিরা, ঘি মাস্ট। আর শুরুটা করব সরিষার তেল আর লবণ তো স্বাদ মতো। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আছে। পালং শাক যেটা আছে বাজারে ওই যে মুঠ করে বিক্রি করে না, 1 আটি পালং শাক নিয়েছি। আর আমার এই মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখে আমি 1 কাপ নিয়েছি। যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আর একটু কম পরিমাণে নেবেন। আগে আমি আমার এই মুগ ডালটা ভেজে নেব, একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ধুতে দিব। মুগ ডাল দিয়ে একদম স্মেল আসছে, লাল হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন মুগ ডালটা প্রপার ভাজা হয়েছে?
এই শব্দটাতে মুচমুচ করে একদম। মুগ ডাল ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, এখন সরাসরি কড়াইতে দিয়ে দিলাম। গরম পানিটা দিবেন পরিমাণ মতো, তবে শুরুতেই একটু বেশি করেই দিব। এখানে অলরেডি 1 কাপের মতো পানি দেওয়া হয়েছে, আমি আরো 2 থেকে 3 কাপ পানি দিব। আমি চেষ্টা করব একবারে পানি দিয়েই রান্নাটা শেষ করতে। 4 কাপ। এটার মধ্যে এখন দিয়ে দেব রসুন, দিয়ে দেব জাস্ট 2 ভাগ করে দিয়ে দিব। মোট 3 কোয়া রসুন আমি এখন সিদ্ধে চাপিয়ে দেব। সাথে দিব লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন কোনো হলুদ দিব না, কোনো কিচ্ছু দিব না, সিদ্ধ হোক। আমি ততক্ষণে শাকটা কেটে নিই। আমি জাস্ট 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে শাকটা কেটে নিচ্ছি। এইটার এই সাদা যেই ফেনাটা উঠেছে, এটা এখন আমি তুলে একটু পরিষ্কার করছি, কারণ এটা আসলে থাকা ঠিক না। এখন যেটা করব, কাঁচামরিচ দিয়ে দিব। 4টা কাঁচামরিচ আমি আগে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবার দিব। জাস্ট মুখটা একটু কেটে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো কোনো মশলা দিই নাই, দিব আগে সিদ্ধ করব। আমার আসলে পানি অ্যাড করতে হবে, যা চিন্তা করেছিলাম তা হলো না। সিদ্ধটা একটু দেখবেন আপনারা, পুরোপুরি সিদ্ধ হয়নি, আস্তে আস্তে আছে। 80% তবু হয়ে গেছে, এই যে আস্তে আস্তে আছে। এখন এই অবস্থাতে আমি দিয়ে দিব পালং শাক। এটা কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে নিচে ডাল হতে থাকবে আর উপরে শাক দেখা যাবে যে সিদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম, দিব একটু পানি। এখন পানিটা যেটা করব, প্রয়োজন হলে আমি পরে আবার দিব, কিন্তু এখন পানি দিয়ে দিলাম। আবার লবণ দিতে হবে। ওকে, সিদ্ধ হোক। শাকটা সিদ্ধ হয়ে আসলে বাকি কি কি দিচ্ছি না দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনাটা তুলে নেব, আর ঢাকনা দিব না, তাহলে পালং শাকের এই সবুজ ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। এখন একটু চেখে দেখব লবণ মরিচ আর লাগবে কিনা। লবণ একটু দেব। আমার শাকটা কতটা সিদ্ধ হলো আমি এটা দেখে পানিটা দিয়ে দিব, তাহলে ডালটা আমার হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা তুলেছি। একটু বাকি, এটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে। শাক তো হয়েই গেছে, জাস্ট আর একটু গরম পানি দিলে এটা ফুটে উঠবে। ফুটে উঠলেই আমাদের রান্না শেষের দিকে চলে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, সামান্য পরিমাণে হলুদ দিব আর একটু সবুজ এই রংটা রাখার জন্য। এটাতে খুব বেশি আমি হলুদ দিব না, সামান্য পরিমাণে, জাস্ট এই ডালের জন্য। আমি কিন্তু আগে হলুদ দিই না, শুধুমাত্র এই রংটা এবং হলুদের একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা যেন বজায় থাকে, সেই কারণে দিয়ে নেয়। দেখেন, আপনাদের কাছে মনে হতে পারে যে হলুদের কেন ঘ্রাণ থাকবে। হলুদের ঘ্রাণও মাঝে মধ্যে রান্নাতে আলাদা একটা মাত্রা। আচ্ছা, শাকটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটা বাগারের ব্যবস্থা করব। আর তাই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, মাত্র একটা ছোট পেঁয়াজ। আচ্ছা, নামানোর ঠিক আগ মুহূর্তে দিব 1/4 চা চামচের মতো
গরম মশলার গুঁড়ো। এটা ফুটবে, ফোটার সাথে সাথে ঘ্রাণটা এটার মধ্যে মিশে যাবে, কিন্তু খুব বেশি ফোটাবো না, সর্বোচ্চ 1 মিনিট। পানি আর লাগবে না, সবুজটা এখনো ঠিকঠাক মতো আছে, এটা আর ফুটাতে চায় না। এখন দিয়ে দিব আরেকটা ফ্রাই প্যান, যেটাতে এখন এইটার লাস্ট বাগারটা হবে। প্রায় 1.5 চা চামচের মতো সরিষার তেলটা দিয়ে নিলাম। এবার দেব একটা ওই যে ছোট কেটে রাখা কুচি করা পেঁয়াজ। তারপর যেটা দিব, শুকনো মরিচ কুচি করে দিব, 2টো দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু একদম শুরুতে দিয়েছিলাম। একদম লাল করে ভেজে নিব। এটা নরম হয়ে আসলেই দিব 1/2 চা চামচের মতো আস্ত জিরা। এই অল্প তেলেই সব করব, কারণ কি বলেন তো, তেল মশলা কম দিয়ে যত আনন্দ নিয়ে খাওয়া যায়। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে জিরা, শুকনো মরিচ আর পেঁয়াজের। এখন এটা দিয়ে দিব। এবং এখন দিব 1 টিস্পুন ঘি। রান্না শেষ। পৃথিবীতে সুস্থ থাকা হলো নিয়ামত, তাই না বলেন? সুতরাং এইভাবে অল্প 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 মশলা দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা খাবেন, আমি আপনাদের জন্য বানাবো। এবং সবসময় চেষ্টা করব কি বলে এটাকে, প্রপার উপকরণগুলো আপনাদেরকে বলে দিতে। যাই হোক, এটা হলো আমার পরিবারের সবার খুব প্রিয় খাবার। আর হ্যাঁ, সরিষার তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আর এই যে ডাল আর পালং শাক, শুধু ভাত না, চাইলে পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। খান আয়েশ করে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। চুমকিস।